আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি গত পর্বে একটা ভুল কথা বলেছিলাম যে উপন্যাসের নাম এখনো দেয়নি। আমি এটা ভুল বলেছিলাম। যার জন্য অনেক সরি। আমি আসলে বুঝতে পারছিলাম না। আসলে উপন্যাসের নাম হচ্ছে আমির হাওলাদার এক ছদ্মবেশী রূপাখ্যান। আমির হাওলাদার এক ছদ্মবেশী রূপাখ্যান। পর্ব সংখ্যা ২। লেখনীতে ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ঘণ্টা কয়েক আগে ওয়েটিং রুমে মজিদ হাওলাদার বসেছিলেন সোফার একদম কিনারায়। চোখ দুটো তীক্ষ্ণ। বহু বছরের রাজনীতি আর অন্ধকারের ব্যবসা মানুষকে যে ধরনের চোখ দেয়, ঠিক সেই রকম দুটো চোখ। আমির ঢুকতেই তিনি উঠে দাঁড়ালেন। দুজন মুখোমুখি বসল। প্রথম কিছুক্ষণ কাজের কথা হলো। চট্টগ্রাম বন্দরে নতুন চালানে জটিলতা তৈরি হয়েছে। নারায়ণগঞ্জের একটি রুটে অপরিচিত উপস্থিতির গন্ধ পাওয়া যাচ্ছে। ময়মনসিংহ থেকে যে খবর এসেছে তাও আশাবাঞ্চক নয়। আমির শুনল, কখনো মাথা নাড়ল, কখনো দু একটি কথা বলল। কোনো সমস্যায় তাকে স্পর্শ করল না। একসময় ইতস্তত করে মজিদ হাওলাদার বললেন, তোর বাড়িতে যেতে বলবি না আমাকে? আমির ঠান্ডা গলায় বলল, বিজনেস পার্টনারদের বাড়িতে নিতে হলে প্রতিদিনই কাউকে না কাউকে নিতে হবে। মজিদ কণ্ঠ ভারী করে বললেন, আমি কেবলই তোর বিজনেস পার্টনার? তোর বাবা না? তোর রক্ত না? আমির মাথা তুলে মজিদের চোখে চোখ রেখে বলল, যেদিন আমার মেয়ে খুন হয়েছে সেদিন আপনার ছেলেও মরে গেছে। আপনার সামনে এখন যে বসে আছে সে কেবলই আপনার ব্যবসার পার্টনার। তার বাইরে রক্তের টান খোঁজার চেষ্টা করবেন না। মজিদ হাওলাদার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড্ড বেশি আবেগ দিয়ে কথা বলছিস বাপ। আবেগ নয়, হিসাব। হিসাব? পারে যে আমার রক্ত, আমার নাতনি, ওর জন্য আমার কলিজা কি পড়েনি? কিন্তু নরকের ব্যবসায় নামলে মাঝে মধ্যে নিজের কলিজার টুকরো দিয়ে আগুনের উত্তাপ সইতে হয়। এই পথে হাঁটলে সেটা জেনেই হাঁটতে হয়। সেটা তুইও ভালো করে জানিস। বিষ সবাই গিলতে পারে না। যারা হজম করতে পারে তারাই টিকে থাকে। ক্ষমতার জন্য বলি দেওয়াকে কোরবানি বলে, খুন বলে না। আমির কথা বলল না। কথা বললে ভেতরের আগুনটা বেরিয়ে আসবে। এখন আগুন দেখানোর সময় নয়। সময়ের আগে আগুন দেখালে শিকার সরে যায়। শিকার সরে গেলে সুযোগ যায়। সুযোগ গেলে প্রতিশোধ যায়। মজিদ মোটামুটি নেত্রকোনার সব নেটওয়ার্ক, পুলিশ, পলিটিক্স, গুন্ডা বাহিনী নিয়ন্ত্রণ করতেন। তাকে এবং তার দুই হাত খলিল ও রিদওয়ানকে সরিয়ে নেওয়া মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। এই তিন স্তম্ভ সরে গেলে পুরো পাতালঘর আর সাপ্লাই লাইনের বিশাল ভার তাকে একাই বইতে হবে, যা এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত। তার সাম্রাজ্য কোনো ইটের দেওয়াল নয়, যে একটা ইট খসে গেলে শুধু সামান্য গর্ত হবে। তার সাম্রাজ্য মাকড়সার জালের মতো। জালের কেন্দ্রে আমির বসে থাকলেও এর প্রতিটি সুতো ধরে রেখেছে তার নিজের বাপ, চাচা, ভাইরা আর দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা। আমির যদি আজ ক্রোধের বশে জালের একটি সুতোও ছিঁড়ে ফেলে, তবে সেই কম্পন মুহূর্তেই পৌঁছে যাবে প্রতিপক্ষের কাছে। তারা বুঝে যাবে জালের মালিক আজ দুর্বল। তখন তারা হায়নার মতো ঝাঁপিয়ে পড়বে। আমির চাই না এই ক্ষমতার লড়াই শিকারী নিজেই শিকারে পরিণত হোক। তার সঙ্গে বিপদে পড়ুক পদ্মজাও। তার এক পা কাদায় পড়লে শত্রুরা ১০ পা এগিয়ে যাবে পদ্মজার দিকে। তাই এই রক্তক্ষয়ী খেলায় তাকে অসীম ধৈর্য ধরতে হচ্ছে। তাছাড়া তার আসল শত্রু নিজের রক্ত নয়, বরং পর্দার আড়ালের ক্ষমতাধররা, যাদের নীল নকশায় পালিজার হত্যাকাণ্ড ঘটেছিল। তার বাবা আর তার চাচা কেবল তো অস্ত্র। তুচ্ছ অস্ত্র ভেঙে কোনো লাভ নেই। কাটতে হবে সে হাতকে, যে হাত এই অস্ত্র চালিয়েছে। তাই তার বিষবৃক্ষের ৩ শোণিত অস্ত্র মজিদ, খলিল আর রিদওয়ানকে সে এখনই নষ্ট করবে না। এদের ঢাল হিসাবে ব্যবহার করে পৌঁছাবে মূল খুনিদের উচ্চতায়। তাদের সমান ক্ষমতাধর হয়ে তবেই সে চূড়ান্ত আঘাত হানবে। সেইটুকু ক্ষমতা পেতে যদি আরও এক যুগ অপেক্ষা করতে হয়, আমি তাতেও প্রস্তুত। মজিদ হাওলাদার এদিক ওদিক একবার তাকালেন। তারপর আলমগীরের দিকে ফিরলেন। বললেন, রিদওয়ান কোথায়? আলমগীর অবাক হয়ে বলল, এখানেই তো ছিল। আমিরের চোখ দুটো জ্বলে উঠল। রিদওয়ান এসেছে? সে চেয়ার ছেড়ে উঠল। কোনো কথা না বলে উল্টো ঘুরে দ্রুত হাঁটতে শুরু করলো। মজিদ পেছন থেকে ডাকলেন, আমির, বাবু। আমিরের দ্বিতীয় অফিসটি ছিল মগবাজারের এক নির্জন গলির পুরনো আমলের এক বিশাল দালানে। দালানটির বয়স কম করে হলো ৫০ ছাড়িয়ে গেছে।
এখানেই বসে তার অবৈধ কার্যকলাপের সকল গোপন বৈঠক। এখানেই ফিসফিস করে রচিত হয় নানা ষড়যন্ত্রের নীল নকশা। অফিস রুমের ঠিক গা ঘেঁষেই একটি ছোট্ট গোপন কক্ষ। বাইরের কোলাহল সেখানে পৌঁছায় না, রাস্তার ধুলো গন্ধও না। কক্ষটি আমিরের একান্ত ব্যক্তিগত আশ্রয়। ঘরের এই দিকের দেওয়ালে টাঙানো পদ্মজার একটা বিশালাকার বাঁধানো ছবি। রিদওয়ান সেই ছবিটির সামনে দাঁড়িয়ে আছে, কামনা আর বিকৃত লালসা তার দৃষ্টিতে। সে ধীরে ধীরে হাত তুলল, আঙুলের ডগায় স্পর্শ করল ছবির মসৃণ কাজ, ঠিক পদ্মজার গালের ওপর। বিড়বিড় করে বলল, কি করলে তোকে পাবো? তখনই আমির ঝড়ের বেগে ঘরে ঢুকলো। রিদওয়ানের হাত তখনও ছবির গায়ে। আমির এক মুহূর্তেই থমকে দাঁড়ালো। তার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। তারপর গর্জে উঠল, হাত ছড়া বান্দির বাচ্চা! রিদওয়ান চমকে ঘুরে দাঁড়ালো। আমির বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল তার ওপর। ডান মুষ্টি শূন্যে ঘুরে এসে রিদওয়ানের চোয়ালে বজ্রপাতের মতো লাগলো। রিদওয়ান ছিটকেস গিয়ে পড়ল সোফায়। পুরো শরীর ঝাঁকুনি খেলো। পরক্ষণে সে উঠে দাঁড়ালো, ঠোঁটের রক্ত মুছে বলল, তুই আমার সাথে বেইমানি করছিস আমির। কথা ছিল ওকে আমার জন্য তুলে আনবি, অথচ দিনের পর দিন তুই নিজেই ওকে ভোগ করছিস। বেইমানের বাচ্চা বেইমান! অনেক বেইমানি দেখছি জীবনে, কিন্তু তোর মতো বেইমান দেখি নাই। কথাগুলো বিষের মতো আমিরের কানে ঢুকলো। তার চোয়ালের পেশি শক্ত হয়ে উঠল। সে এগিয়ে গিয়ে রিদওয়ানের বুকের পাঞ্জাবির মুঠো খাবলে ধরল। কিরমির করে বলল, মুখ সামলে কথা বল শুয়োরের বাচ্চা! পদ্মজা আমার বউ, আমার বউ। তোর মতো লম্পটের সাহস কি করে হয় ওর ছবিতে হাত দেওয়ার? এরপর যা হলো তাকে আর লড়াই বলা যায় না। ঝড় বললেই ঘটনাটির সঙ্গে ন্যায় হয়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। টেবিলের ওপরে রাখা ল্যাম্পটা হুড়মুড়িয়ে মেঝেতে পড়ল। কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে গেল। ফাইলের স্তূপে আছড়ে পড়ল। কাগজ উড়তে লাগলো। আমি রিদওয়ানের কলার চেপে ধরে পুরো শরীরটা তুলে দেওয়ালে আছড়ে ফেলল। রিদওয়ান ব্যথায় মুখ বিকৃত করে উঠে দাঁড়ালো। শ্বাস ভাঙা গলায় বলল, ঝামেলা করিস না। 4 বছর তো ভোগ করেছিস, এবার অন্তত আমাকে দিয়ে দে। ভাগাভাগি কর। আমরাই তো। শব্দগুলো শেষ হওয়ার আগে আমির এলোপাথারি কিল ঘুষি চালাতে শুরু করলো। বিশ্রী গালিগালাজ ছুটছিল তার মুখ থেকে। সেই সঙ্গে উত্তাল কণ্ঠে বলতে লাগলো, ওকে ছুতে যাওয়া তো দূরের কথা, ওর ছায়ের দিকে তাকালে আমি তোর চোখ উপড়ে নেব। রিদওয়ান ফাটা ঠোঁটে হাসল, বলল, চোখ নিবি? নে। পদ্মজা তোর বউ, মনে মনে আমারও বউ। এটা কেউ কেড়ে নিতে পারবে না। আমার মনকে তো আর ছুতে পারবি না। আমিরের রাগ এইবার ভাষার সীমা ছাড়িয়ে গেল। সে রিদওয়ানের গলায় দুহাত চেপে ধরল, বলল, তাহলে তোর মনকে নিয়ে তুই কবরে যা। ঘরে মজিদ আর আলমগীর ঢুকলো হুড়মুড়িয়ে। মজিদ দৌড়ে এসে আমিরের হাত ধরে বললেন, আমির, স্যার ওকে, স্যার বলছি। আলমগীর অন্য দিক থেকে ধরার চেষ্টা করতে করতে বলল, পাগল হলি নাকি? মরে যাবি তো, স্যার। আমির দুজনকে এত সজোরে ঠেলে সরিয়ে দিল যে মজিদ হোঁচট খেয়ে পিছিয়ে গেলেন। আলমগীর দেওয়ালে ধাক্কা খেল। আমির গর্জে উঠল, কেউ মাঝখানে আসবে না। আজ ওর রক্ত দিয়ে আমি এ ঘরের মেঝে ধোবো, ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। রিদওয়ান টের পেল সে আর পারছে না, দম বন্ধ হয়ে আসছে। মরিয়া হয়ে সে পকেটে হাত ঢুকালো। বের হলো একটা ছোট্ট ফোল্ডিং ছুরি। নিজের সবটুকু শক্তি একত্রিত করে আমিরের ওপর ঝাঁপিয়ে পড়ল। ধারালো ফলাটা আমিরের পিঠে পোঁছ দিল। রক্ত চুইয়ে ভিজিয়ে দিল কাপড়। আমির আরো ভয়ঙ্কর হয়ে উঠল। রিদওয়ানের চুলের মুঠি খাবলে ধরে সমস্ত শক্তি দিয়ে মেঝেতে আছাড় দিল। তারপর একের পর এক ঘুষি আসতে লাগলো, মুখে পাঁজরে মুখে। রিদওয়ানের শরীরে ক্রমশই নিস্তেজ হয়ে আসতে লাগলো। আমির তার বুকের ওপর হাঁটু গেড়ে বসে বলল, অনেক শখ না তোর? পদ্মজাকে মনে মনে বউ ভাবিস, আমার বউকে। বান্দির বাচ্চা বল, চিৎকার করে বল, পদ্মজা তার মা লাগে। রিদওয়ান রক্তমাখা মুখ নিয়ে ঘর ঘরে কণ্ঠে বলল, কখনো বলবো না। আমির আরো জোরে চেপে ধরল, বলল, বলবি না? তোর জিভ আমি আজ ছিঁড়ে ফেলবো। বল শৌরের বাচ্চা বল, ও তোর মা লাগে। মরণপণ এই লড়াই দেখে মজিদ হাওলাদার আর ধৈর্য ধরতে পারলেন না। তিনি এগিয়ে এসে রিদওয়ানের মাথায় সজোরে একটা গাঁটটা মারলেন। বিরক্ত হয়ে বললেন, গাধার বাচ্চা, জেদ করিস না। দেখছিস না আমির পাগল হয়ে গেছে? ও তোকে আজ সত্যি সত্যি কবরে পাঠাবে। জান বাঁচাতে চাইলে বলে ফেল যা বলছে। আলমগীর রিদওয়ানের দিকে ঝুঁকে বলল,
একটাবার বলে দে না ভাই, তাহলে তো ল্যাটা চুকে যায়। বল, পদ্মজা তোর মা হয়। কথাটা বলে আলমগীর ঠোঁট কামড়ে ধরল, যাতে কোনোভাবে হাসির শব্দ বাহিরে বেরিয়ে না আসে। আমিরের মতো মানুষ সেফ একটা সম্বোধন স্বীকার করানোর জন্য এমন পাগলামি করতে পারে, সেটা না দেখলে কেউ বিশ্বাস করা কঠিন। আর রিদওয়ানটাও যে কি, জেনে শুনে মৌমাছির চাকে ঢিল ছুড়বে, তারপর কাঁদবে কেন কামড়ালো। রিদওয়ান দেখলো চারপাশ ঝাপসা হয়ে আসছে, বুকের ভেতরটা টনটন করছে, বাঁচার আর পথ নেই। সে দাঁতে দাঁত চেপে চোখে বিষের আগুন নিয়ে কোনো রকমে উচ্চারণ করলো, পদ্মজা, পদ্মজা আমার মা, তোর বউ আমার মা। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নামলো। পরপরই আমিরের ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। সে রিদওয়ানের ওপর থেকে উঠে দাঁড়ালো, শার্টের হাতা ঠিক করলো যেন কিছুই হয়নি। তারপর উঁচু গলায় বলল, যেহেতু পদ্মজা তোর মা, সেহেতু সম্পর্কে আমি আজ থেকে তোর বাপ। আলমগীর কপাল চাপড়ে ডাক্তার ডাকতে গেল। ডাক্তার এলেন কিছুক্ষণের মধ্যে। আমিরের পিঠের ক্ষততে হাত দিতে গেলে আমির ঝাঁকুনি দিয়ে সরে গেল। রিদওয়ানকে শুইয়ে দেওয়া হলো লম্বা সোফায়। সে তখনও আধা অচেতন, চোখের পাতা ভারী, ঠোঁটের কোণে রক্ত জমাট বেঁধে কালচে হয়েছে, ডান গাল ফুলে কদম ফুলের মতো হয়েছে, আর ভ্রু কাছে থেকেও তখনও সরু ধারায় রক্ত পড়ছে। ডাক্তার ব্যাগ খুলে বসলেন, তুলার স্যালাইন বের করলেন। প্রথমে ক্ষতস্থানগুলো আলতো হাতে পরিষ্কার করলেন, তারপর ভায়োডিন লাগালেন কাটা জায়গায়। রিদওয়ান যন্ত্রণায় কেঁপে উঠল। ডাক্তার ভুরু কাটাটা কাছ থেকে দেখলেন, আলমগীরকে বললেন, আলোটা একটু এগিয়ে ধরুন। আলো এলে তিনি শান্ত গলায় বললেন, দুটো সেলাই দিতে হবে। অ্যান্টিসেপটিক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই ডাক্তার দ্রুত দক্ষ হাতে দুটো সেলাই দিলেন, সুতো বেঁধে কাটলেন। এরপর দুহাত চেপে পাঁজর পরীক্ষা করলেন। রিদওয়ান কাতরালো, ভাঙেনি, তবে এক দুটো হাড় মারাত্মক চোট পেয়েছে। বললেন, এক্স রে করলে নিশ্চিত হওয়া যেত, তবে আপাতত ভাঙার লক্ষণ নেই, বিশ্রামে রাখুন। ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রিদওয়ানের পেশিগুলো ধীরে ধীরে শিথিল হয়ে আসতে শুরু করলো। অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন, 5 দিন নিয়মিত খাবেন, একটাও বাদ দেবেন না। কাটা জায়গায় গজ রেখে ব্যান্ডেজ বাঁধলেন, ফাটা ঠোঁটে অ্যান্টিবায়োটিক মলম লাগালেন। উঠে যাওয়ার আগে আমিরের দিকে ঘুরে বললেন, পিঠের ক্ষতটা ঠিকমতো পরিষ্কার না করলে ইনফেকশন হবে। আমির শুনলই না, চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে রইল। জানালার ওপাশে রাতের গাঢ় অন্ধকার, ঘরের ভেতরে থমথমে নীরবতা। মেঝেতে তখনও রিদওয়ানের চাপ চাপ রক্তের ছিটে। আমির তার ক্ষতবিক্ষত পিঠ নিয়ে কোনো মতে তার একটা শার্ট গলিয়ে গোল টেবিলে মিটিংয়ে বসেছে। ব্যথায় চোয়াল শক্ত হয়ে আসছে তার, অথচ চোখের মনি পাথরের মতো স্থির। গম্ভীর গলায় বলল, চট্টগ্রামের চালানটা আমি নিজেই সামলাবো, কাল রাতেই বের হচ্ছি। অলন্দপুর থেকে সরাসরি সাগরের বুক পর্যন্ত ছককাটা হয়ে গেছে। আলমগীর ভুরু কুঁচকে বলল, এত মানুষ থাকতে তুই কেন যাবি? 4-5 দিনের মামলা, রিদওয়ানের যাওয়ার কথা ছিল। ও যখন অকেজো হয়ে পড়ে আছে, তখন আমি যাই, না হয় কবির বা সুলতান যাক। না, আমিই যাব, ওখানে আরো একটা হিসেব চুকানোর আছে। আলমগীর আর কথা বাড়ালো না। নিশ্চয় ওর যাওয়ার পেছনে বড় কোনো শিকার লুকিয়ে আছে। তাছাড়া নারী পাচারের চালানে আমিরের সতর্কতা সবসময় একটু উগ্র। যতক্ষণ না মেয়েগুলো গন্তব্যে পৌঁছায়, তার স্নায়ুগুলো তপ্ত সীসার মতো টান টান হয়ে থাকে। মজিদ নীরবতা ভেঙে বললেন, ঠিক আছে, তাহলে কাল রাতে আমরা একসাথে গ্রামে রওনা দেব। কি বলিস রিদওয়ান? সোফায় আছোয়া হয়ে থাকা রিদওয়ান কোনো জবাব দিল না। তার চোখ দেওয়ালের দিকে নিবদ্ধ, মুখে একরাশ তিক্ততা। ঘরটা আবারও গুমোট হয়ে আসছিল। তখনই অফিসের ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকলো এক নারী ছায়ামূর্তি, অপাদ মস্তক কালো বোরকায় ঢাকা। ঠিক মাঝখানে এসে দাঁড়িয়ে এক ঝাটকায় বোরকাটা খুলে সোফায় ছুঁড়ে মারল। পরনে চওড়া লাল পাড়ের শাড়ি, নাম তার আসমানি। আহ, দেখি এক রূপবতী নারী, তার নাম দিলাম আধারি, কারণ সে আলো দেখেনি বহুদিন। এই আসমানির কথা মনে পড়লেই এই যে দেখি এক রূপবতী নারী, এই গানটা মাথায় আসে। আরো মাথায় আসে ওই যে একটা গান আছে না, পিয়া মোর ভোলে ভোলে না কি যেন, ওই তো। যাই হোক, এই গানের লাইনগুলো কিন্তু উপন্যাসের মধ্যে ছিল না, আমি কিন্তু নিজে থেকে বলছি, ঠিক আছে? আসমানির রূপ ধারালো ছুরির ফলার মতো, চোখের চাহনিতে নরম ঔষধতা,
শাড়ির আঁচলটা কাঁধ থেকে কিছুটা আলগা থাকায় তার গায়ের ফর্সা জৌলুসকে আরো উস্কে দিচ্ছে। ঘরের গুমট ভাব ছাপিয়ে হঠাৎ করে মাদকতাময় সুগন্ধ ছড়িয়ে পড়ল। আসমানি সবার মুখের ওপর নজর বুলিয়ে বলল, এতগুলো বাঘা বাঘা মরদের মধ্যে আমার দায়িত্বটা কে নেবে শুনি? মজিদ আমিরের দিকে আর চোখে চেয়ে গলাটি একটু ঝেড়ে নিলেন। ঘরের গুমট ভাবটা কাটাতে চাইলেন কি বোঝা গেল না, তবে গলায় মেকি করুণা মিশিয়ে বললেন, আমির, মেয়েটা তোর মাজেদা দাদির নাতনি। রক্ত বলতে দুনিয়ায় আর কেউ নেই। মাসখানেক আগে মাটাও মরে গিয়ে ওরে একেবারে অকুলে ভাসিয়ে দিয়ে গেছে। একা মেয়ে মানুষ, এভাবে পথে পথে তো আর ঘুরতে দেওয়া যায় না। তোর অফিসে কোনো একটা হিল্লে করা যায় না? আমির তার চোখের পলকও তুলল না। টেবিলের ওপরে রাখা ফাইলের পাতায় তার কলমটা খসখস শব্দ চলছে। সে পাথর কঠিন কণ্ঠে জবাব দিল, আমার অফিসে মেয়ে মানুষের কোনো জায়গা নেই। ওকে সোজা গ্রামে পাঠিয়ে দাও। বাড়িতে ঝি চাকর লাগে, সেখানে কোনো কাজে খাটানো যায় কিনা দেখো। আমিরের অবহেলা আসমানের দর্প আরো বাড়িয়ে দিল। সে দমে যাওয়া তো দূর, বরং এক পা এগিয়ে টেবিলের ওপরে দুহাত রেখে খানিকটা ঝুঁকে দাঁড়ালো। তার গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ আমিরের নাকে গিয়ে ধাক্কা দিল। আসমানি এমনভাবে আমিরকে দেখছে যেন চাহনি দিয়েই তার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে পড়বে। ঠোঁটের কোণে ঝুলে থাকা কুটিল সম্মোহনী হাসিটা আরো চওড়া করে বলল, লোক মুখে তোমার নাম অনেক শুনেছি। সামনাসামনি দেখার খুব শখ ছিল। দেখলাম। দেখার মতোই। বলেই শব্দ করে হাসল। তারপর কণ্ঠস্বরকে আরেকটু খাদে নামিয়ে বলল, এখনই গ্রামে পাঠিয়ে আমায় নির্বাসন দিও না। কয়টা দিন আমার পাশে থাকো। আমায় একটু চেনো, আমার স্বভাব চরিত্র জানো। আসমানিরে কাজে লাগানোর মতো হিম্মত তোমার আছে কিনা সেটা তো আগে বোঝা দরকার। এরপর না হয় খেদিয়ে দিও, চলে যাবনে। আমির এবার মুখ তুলল। আসমানির চাহনি দেখে মুহূর্তেই বুঝে নিল এই মেয়ে অপাদমস্তক বিষে ভরা এক ফিতনা। আসমানি সুযোগটা হাতছাড়া করল না। নিজের শাড়ির চওড়া লাল আঁচলটা কাঁধ থেকে ইচ্ছাকৃতভাবে খানিকটা আগলা করে দিল সে। উদ্ধত ভঙ্গিতে বুনো হাতছানি দিয়ে বলল, আর কাজের কথা, সে তো এখনো দেখোই নাই। একবার যদি আমার কেরামতি দেখো, ব্যবসা বাণিজ্য সব চুলোয় দিয়ে সারাদিন আমারই পাহারা দিবা। মজিদ হাওলাদার ঘরের কোণ থেকে আসমানির কথার খেলাটা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিলেন। আসমানি এখানে আচমকা উড়ে আসেনি। তাকে দাবার খুঁটি হিসেবে মজিদ নিজেই চাল দিয়েছেন। আমির পদ্মজার মায়ায় পুরোপুরি আচ্ছন্ন, প্রেমে বিভোর। তাই তিনি এমন কাউকে খুঁজছিলেন যে আমিরের নিরেট একঘেয়ে জীবনের নতুন উন্মাদনা নিয়ে আসবে। মজিদ আর চোখে আসমানিকে আবার পরখ করলেন। মেয়েটা সত্যিই আগুনের গোলা। পদ্মজার মধ্যে হয়তো স্বর্গীয় শুদ্ধ স্নিগ্ধতা আছে, কিন্তু আসমানির ভেতরে আছে উগ্র কামুক সৌন্দর্য। ওর টানা টানা চোখ আর চলনে বলনে যে শরীরী টান আছে, ওইটুকুই যথেষ্ট যে কোনো শক্ত পুরুষের রক্তে অনায়াসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। পদ্মজা যদি হয় ভোরের শীতল শিশির, তবে আসমানি হলো চৈত্র দুপুরের কড়া রোদ। আসমানে যদি একবার তার কামনার বিষ আমিরের মগজে ঢুকিয়ে দিতে পারে, তবেই কেল্লা ফতে। পদ্মজার মায়ার বাঁধন ছিঁড়তে তখন এক পলকও সময় লাগবে না। মজিদ পকেট থেকে পানের বাটাটা বের করতে করতে গলা ঝেড়ে কাশলেন। ধূর্ত চোখে আমিরের দিকে চেয়ে বললেন, আমির, মেয়েটা যখন বলছে ২-৪ দিন থাকো কি না, দেখ না কোনো কাজে আসে কিনা। চট্টগ্রাম যাবি, দীর্ঘ পথ, ২-৩ দিন লঞ্চে কাটাতে হবে। খাওয়া দাওয়া তদারকির একটা ব্যাপার আছে। পাশে থাকলে একটু সেবা যত্ন করতে পারবে। ফিরে এসে না হয় গ্রামে পাঠিয়ে দিস। কি বলিস আলমগীর? আলমগীর কোনো মন্তব্য করল না। কেবল অস্বস্তিতে জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমিরের নীরবতাকে আসমানি তার রূপের নতি শিকার বলে ধরে নিল। দুনিয়ার সব পুরুষই তো এক ঘাটের জল খায়। এই পাথরকে গলানো তার বাম হাতের খেলা। আমির নিস্পৃহ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাত বাড়িয়ে আসমানির নরম মোলায়েম হাতটা নিজের শক্ত মুঠোয় নিল। গা ঘেঁষে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে আসমানির ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। আমির হাতের আঙুল দিয়ে ইশারা তৈরি করে প্রশংসার সুরে বলল, একের নটি। মুহূর্তে আসমানির উদ্ধৃত বিজয় হাসিটা পাথরের মতো জমাট বেঁধে গেল। অপমানে বিস্ময়ে তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। সে কিছু একটা বলতে ঠোঁট ফাঁক করেছিল। আমির তাকে সেই সুযোগটাও দিল না। তার হিমশীতল দৃষ্টি ততক্ষণে ঘুরে গেছে ঘরের কোণে ব্যান্ডেজ জড়িয়ে মুখ গোমড়া করে বসে থাকা রিদওয়ানের দিকে।
যন্ত্রণায় রিদওয়ানের শরীর আর মন দুটোই ততক্ষণে বিষিয়ে আছে। আমির ঠান্ডা গলায় বলল, যাও, তুমি বরং ওর কাছে গিয়ে বসো। তোমার উর্বর জমিতে চাষ করার জন্য ওর মতো আদর্শ কৃষক দ্বিতীয়টা হবে না। কথাটা শেষ করে আমির আসমানিকে সজোরে এক ধাক্কা দিল। আসমানি নিজেকে সামলাতে পারল না। টাল খেয়ে সে আছড়ে পড়ল রিদওয়ানের রক্তাক্ত গায়ের ওপর। আকস্মিক ধাক্কায় রিদওয়ান ব্যথায় কুঁকড়ে উঠে গালি দিয়ে উঠল, উহ, শালার পুত, মারলি তো মারলি, এখন এই বান্দিরে আমার গায়ের ওপর। বলে রিদওয়ান থেমে গেল। কথাগুলো আর শেষ হলো না। আসমানি তখন তার বুকের ওপর আছড়োয়া অবস্থায়। ধস্তাধস্তিতে আসমানির এলোমেলো হয়ে যাওয়া চুলের গোছাটা রিদওয়ানের গালে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। রিদওয়ান যখন যন্ত্রণা কাতর চোখ তুলে তাকালো, তার রাগ আর শরীরের বিষ মুহূর্তেই কপ্পুর হয়ে উড়ে গেল। চোখের সামনে কাকে দেখছে? এ তো অপসরী। আসমানির চওড়া লাল পাড়ের শাড়িটা কাঁধ থেকে আরেকটু সরে গেছে। ঘাড়ের খোঁজে আর বুকের ওপর বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। অপমানে তার মুখটা লাল হয়ে আছে ঠিকই, কিন্তু চোখের কোণে এখনো কামুক বুনো হাতছানির রেখা। মজিদ হাওলাদার আমিরের জন্য তুরুপের তাসি এনেছেন, কিন্তু তাসের মুখটা যে এতটা বিষাক্ত সুন্দর হতে পারে তা তার কল্পনারও অতীত। আসমানি রিদওয়ানের হতভম্ব চাহনি দেখে খুশি হয়ে গেল। হাওলাদার বাড়ির সিংহটা তাকে ফিরিয়ে দিল, শেয়ালটাকে বশ করা খুব কঠিন হবে না। সে তার আঙুল দিয়ে রিদওয়ানের রক্তমাখা কলারের ওপর ধীর লয়ে আঁকিবুকি করতে করতে ফিসফিসিয়ে বলল, তা আদর্শ কৃষক সাহেব, চোট কি খুব বেশি লাগছে? তোমার মালিক তো আমায় তোমায় জিম্মি দিয়ে গেল, দেখে রাখতে পারবা তো? আমি কিন্তু আনকোড়া কুমারী। আমির পেছনে আর ফিরেও তাকালো না। তার কাছে আসমানের শরীরের প্রদর্শনী ছিল নিছক নর্দমার পঙ্কিলতা। গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল, সে গাড়িতে উঠল। টায়ার ঘষে ধুলো উড়িয়ে গাড়ি ছুটল তার শহরের মূল অফিসের দিকে, যেখান থেকে তার বৈধ ব্যবসার সব কলকাঠি নাড়া হয়। অফিসের গদিওয়ালা চেয়ারে শরীরটা এলিয়ে দিতে কবির এসে সামনে দাঁড়ালো। বলল, ভাইজান, দুপুরে ভাবিজান আসছিল, অনেকক্ষণ অপেক্ষা করে গেল। মনে হয় জরুরি কোনো কথা ছিল। পদ্মজা নামটা কানে আসা মাত্রই আমিরের পাথুরে হিমশীতল মুখভঙ্গি মুহূর্তে কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। কবিরকে একটা জুৎসের গালি দিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না, বেরিয়ে গেল। টেবিলের উপর জরুরি ফাইল, মিটিং সবকিছু পড়ে রইল। পরদিন সরকারি ছুটির দিন। মন্ত্রী সালাউদ্দিন তারিকের ড্রয়িং রুমে পিনপিতর নীরবতা। দরজার দিকে পিঠ দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছে আমির, পায়ের ওপর পা তোলা, হাতে ভাঁজ করা খবরের কাগজ। ঠোঁটের কোণে জ্বলন্ত চুরুট থেকে নীল ধোয়া কুণ্ডলি পাকিয়ে উড়ছে সিলিংয়ের দিকে। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তোমার সাহস তো কম নয়, মন্ত্রীর বাড়িতে বসে চুরুট ফুঁকছো। আমির চমকালো না, এমনকি কাগজটাও নামালো না সঙ্গে সঙ্গে, বরং একটু থেমে ধীরে ধীরে চুরুটটা অ্যাশট্রেতে রেখে উঠে দাঁড়ালো। ঘুরে তাকালো, বিনয়ের সাথে সালাউদ্দিনের সঙ্গে হ্যান্ডশেক করলো। সালাউদ্দিন তারিক সামনাসামনি বসলেন। তার বয়স 50-এর কোঠায়, চুলে পাক ধরেছে। বললেন, সরাসরি আলাপে যাই। বলেই থামলেন, কিছু ভাবলেন, তারপর বললেন, আমির, আমরা যখন কাউকে বিশ্বাস করি তখন তার প্রতিদান হিসেবে আনুগত্য আশা করি। তুমি বিরোধী দলের হাতে অস্ত্র চালান তুলে দিয়ে সেই বিশ্বাস ভেঙে দিলে। এটা কি তোমার মতো একজন দূরদর্শী ব্যবসায়ীর জন্য বোকামি হলো না? আমির সোফায় হেলান দিল। তার ভঙ্গিতে কোনো অপরাধ বোধ নেই, কোনো ভয়ও নেই। বলল, প্রশ্নটা ভুল করলেন মন্ত্রী সাহেব। আমি বিশ্বাস ভাঙিনি, আমি শুধু বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করেছি। আপনি কেন 4টা চালানের টাকা আটকে রেখেছেন? কারণ হিসাবে বলেছেন ফান্ড রিলিজ হয়নি, কিন্তু আমি জানি সেই টাকা কোথায় গেছে, কোন খাতে ব্যয় হয়েছে, কার পকেটে পৌঁছেছে। আমার নীতিটা একদম সাদা কাগজের মতো পরিষ্কার, আগে পাওনা, তারপর পণ্য। সালাউদ্দিনের চোখে কিছু একটা খেলা করলো। বললেন, তুমি জানো এই মুহূর্তে দেশের ভেতরে যে অস্থিরতা চলছে সেটা মেটাতে ওই চালানটা আমার জন্য কতটা জরুরি ছিল। তুমি চাইলে কি আর কদিন ধৈর্য ধরতে পারতে না? টাকাটা তো আজ হোক বা কাল তুমি পেতে। আমি ব্যবসায়ী মন্ত্রী সাহেব, সমাজসেবক নই। ধৈর্য দিয়ে আমার ঘিরের চিংড়ি বড় হয়, আর সেই ধৈর্যের একটা সীমা থাকে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অস্ত্রের চালান ঘোরে কেবল মুদ্রার বিনিময়ে, প্রতিশ্রুতির বিনিময় নয়। তখনই দরজায় একটা সংকোচ জড়ানো কাশির শব্দ হলো। মিরাজ ঝুঁকল। মন্ত্রীর পিএস, বয়স 30-এর কোঠায়, মুখে একটা চিরস্থায়ী বিনয়ের আবরণ।
কিন্তু চোখে হিসাব আছে। এই মিরাজের সাথে আমিরের সব লেনদেন হয়। সব ডিলের সুতো এই লোকের হাত দিয়ে গেছে। তাকে দেখে সালাউদ্দিন বললেন, মিরাজ হয়তো তোমাকে ঠিকমতো বোঝাতে পারেনি। সরকারি কিছু ফান্ডের জটিলতার কারণে পেমেন্টটা একটু আটকে আছে। আমরা তো আর রাস্তার খুচরা ব্যবসায়ী নই যে তোমাকে ঠকাবো। তুমি একটা চালান ক্লিয়ার করো। আমি নিজে কথা দিচ্ছি, পেছনে সব পাওনা মিটিয়ে দেওয়া হবে। চলো একটু সমঝোতায় আসি। আমির মিরাজের দিকে একবার তাকালো, তারপর সালাউদ্দিনের দিকে ফিরে বলল, সমঝোতার সময় পার হয়ে গেছে। আমার বকেয়া টাকা দিয়ে আপনার পিএস নতুন গাড়ি কেনে। ফান্ডে ঝামেলা নেই। ঝামেলা আপনার নিয়তে। তাই শেষ অস্ত্রের চালানটা আমি ওই পক্ষকেই দিয়েছি যারা নগদে বিশ্বাসী। মিরাজের মুখ মুহূর্তেই শক্ত হয়ে উঠল। তারপর আবারও সেই বিনয়ের মুখোশে ঢেকে গেল। সালাউদ্দিনের মুখ থেকে নরম ভাবটা সরে গেল। কপালে একটা সরু রেখা ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটা তুমি ঠিক করনি। তুমি জানো ওই অস্ত্রগুলো আমাদের জন্য কতটা ক্রুশিল ছিল। তুমি আমাদের সাথে বেইমানি করলে। যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করে। তোমার উপর আমাদের যে ভরসা ছিল সেটা আজ তুমি নিজেই হাতে নষ্ট করলে। আমির একটু সামনে ঝুঁকল, গলা নামিয়ে স্পষ্টভাবে বলল, বিশ্বাসঘাতকতা তখন হয় যখন অপরপক্ষ চুক্তি মানে। আপনারা চুক্তি ভেঙেছেন আগে। আমি শুধু হিসাব বরাবর পদক্ষেপ নিয়েছি। মিরাজ সম্পর্কে সালাউদ্দিন তারেকের শালা। এই পরিচয়টুকু তার সবচেয়ে বড় সম্পদ এবং সে জানে সেটা। সেই সম্পর্কের আড়ালে দাঁড়িয়ে সে মাঝে মাঝে এমন কথা বলে যা অন্য কেউ বলার সাহস দেখাতো না। এবারও তার ব্যতিক্রম হলো না। ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ঝুলিয়ে সে ফোড়ন কাটল। বিশ্বাসঘাতক একটা। নীতি নেই, সততা নেই। ঘরের বাতাস একটু ভারী হলো। সালাউদ্দিন কিছু বললেন না, শুধু চোখ একটু সরু হয়ে গেল। তিনি উৎসুক হয়ে দেখছেন একের পর এক কি হচ্ছে। আমি ঠান্ডা মাথায় হাসলো, বলল, রাতের অন্ধকারে আমার পাঠানো মেয়েদের সামনে যখন ন্যাংটা হন, তখন আপনার ওই আদর্শ আর নীতি কোন নর্দমায় গিয়ে লুকায়? আপনার মতো মানুষের ইজ্জত তো আমার মেয়েদের বিছানায় রোজ নিলাম হয়। মিরাজের মুখ থেকে রক্ত সরে গেল। সালাউদ্দিন গর্জন করে উঠলেন, তোমার স্পর্ধা অনেক বেড়ে গেছে আমির। তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। আমার শালাকে তুমি আমার সামনেই। আমির একটুও টলল না, বরং সালাউদ্দিনের দিকে সরাসরি তাকিয়ে কথা কেড়ে নিয়ে বলল, মন্ত্রী সাহেব, আমি আপনাকে সম্মান করি, কিন্তু মিরাজ আপনার শালা হলেও আমার কাছে সে স্রেফ একটা বাজারের দালাল। কথাটা ঘরের মধ্যে পাথরের মতো পড়ল। মিরাজ এবার রাগে প্রায় জ্বলে উঠল। তার ভেতরে যে অপমান জমছিল, যে ক্রোধ পুঞ্জীভূত হচ্ছিল, সব একসাথে বেরিয়ে এলো। আমি দালাল? তুই কি? এক পাল বেশ্যা মেয়েদের দালাল আর অস্ত্র পাচারকারী? নিজেকে কি ভাবিস তুই? কালই আমি তোর ফ্যাক্টরি গোডাউন তছনছ করে দিতে পারি। আমি ঠান্ডা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। বলল, যার পরে এই কথা বলছিস তার গোপন নথির কথাই তো অন্য পার্টির কাছে ফাঁস করেছিস। তুই তো সেই অধম যে নিজের দুলাভাইয়ের ক্ষমতার দোহাই দিয়ে ফান্ড থেকে 2 কোটি টাকা সরিয়েছিস। বলবো নাকি সব কথা? ঘরে একটা বিদ্যুৎ খেলে গেল। সালাউদ্দিন চমকে উঠলেন। তার চোখ মিরাজের দিকে ঘুরল। মিরাজ হকচকিয়ে গেল। চিৎকার করে বলল, মিথ্যা কথা! আমাদের মাঝে ঝামেলা লাগাতে এইসব বলছে দুলাভাই। এই সাপটাকে আর পুষবেন না। এ আপনার পিঠে ছুরি মারবে। আমির তখন উঠে দাঁড়ালো। মিরাজের একদম মুখোমুখি হলো সে। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। হিসিয়ে বলল, আমি পিঠে ছুরি মারি না মিরাজ, আমি বুক বরাবর বুলেট চালাই। সেকেন্ড খানিক নীরবতা। তারপর মিরাজের ভেতরে কোথাও কিছু একটা ভেঙে গেল। সে চিৎকার করে কোমরের পিস্তলটা বের করলো এবং সে আমিরের কপালে ঠেকি দিয়ে বলল, মুখ বন্ধ কর কুত্তার বাচ্চা। আমিরও যেন এই মুহূর্তের অপেক্ষা করছিল। আগে অস্ত্রটা মিরাজ বের করুক। বিদ্যুৎ গতিতে তার হাত কোমরে গেল এবং পরের মুহূর্তে তার রিভলভার মিরাজের কপালে ঠেকে গেল। দুটো অস্ত্র, দুটো কপাল, দুটো মানুষ, মাঝখানে একটা ট্রিগারের দূরত্ব। আমির গলা উঁচিয়ে বলল, ট্রিগার চাপ মিরাজ, সাহস থাকলে চাপ। আমির যখন অস্ত্র হাতে নেয় তখন সে তার প্রতিপক্ষকে মানুষ হিসেবে গণ্য করে না। আর তুই তো স্রেফ একটা কীটপতঙ্গ। তোর আঙুল কাঁপার আগেই তোর মাথার মগজ পেছনের দেওয়ালে লেপ্টে যাবে। মিরাজ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সত্যি সত্যি ট্রিগার চেপে দিল। চমকে উঠলেন সালাউদ্দিন তারিক। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ভিডিওর প্রথমে আমি বলে দিয়েছি কিছু কথা, যেগুলো আমি প্রথম পর্বে ভুল বলে ফেলেছিলাম, যার জন্য সরি।
আর শোনো, ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।